ভাষা শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারের প্রস্তুতি সম্পন্ন। কয়েক স্তরের নিরাপত্তা। প্রথম প্রহরে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রমজানের প্রথম জুমায় মসজিদে মুসল্লির উপচে পড়া ভিড়। ধর্মীয় প্রতিষ্ঠানে কেউ উশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা, হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর। যারা উশৃঙ্খলতা সৃষ্টি করবে তাদেরকে অবশ্যই সাথে সাথে আইনের আওতায় নেওয়া হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সড়কে চাঁদাবাজির সুযোগ নেই বললেন মন্ত্রী অ্যানি। অনিয়ম দুর্নীতি প্রতিরোধে কাজ করবে সরকার, রাজশাহীতে ভূমিমন্ত্রী। গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। যশোরের শার্শায় দুর্বৃত্তদের হাতে পল্লী চিকিৎসক খুন। মার্কিন হামলার প্রস্তুতির মধ্যে ইরান রাশিয়ার যৌথ মহড়া। হরমুজ প্রণালী টানা দুদিন বন্ধ রেখে ওমান উপসাগর ও ভারত মহাসাগরে চলে অনুশীলন। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ভাষার জন্য প্রাণ দেয়া বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত পুরো জাতি। 21শে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2026 উপলক্ষে প্রস্তুত করা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার। চারুকলার 4 শতাধিক শিক্ষক শিক্ষার্থী নিরলসভাবে কাজ করছেন। শেষ মুহূর্তের প্রস্তুতিতে তারা ব্যস্ত। মূল বেদি পরিষ্কার পরিচ্ছন্ন করা থেকে শুরু করে আলপনা আঁকা, সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশ। শুধু মূল মিনার নয়, আশেপাশের দেয়ালে বর্ণমালা লিখন এবং ভাষা আন্দোলনের ইতিহাস সম্বলিত গ্রাফিতি তৈরির কাজও চলছে। নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে 3 স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শহীদ মিনার এলাকা জুড়ে আছে সিসি ক্যামেরার নজরদারি। আজ মধ্যরাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর উন্মুক্ত করে দেয়া হবে সাধারণের জন্য। আলপনাটা কিন্তু এখন রাস্তায় যতটুকু সম্ভব বিকাল 5টা পর্যন্ত আমরা আলপনা দিয়ে রাস্তা কিন্তু ওই করবো আর কি। আলপনা অঙ্কনের কাজটা এই যে কেবল শুরু হচ্ছে, আমরা এগিয়ে যাব। আর তাছাড়া যে মনীষীদের বাণীগুলো যেগুলো আছে এগুলো দেয়ালের উপরে উঠে যাবে। কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন? নিরাপত্তার ব্যাপারে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে? নিরাপত্তার ব্যাপারে প্রথমেই বলি, দেবাশিস, যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারা কিন্তু এরই মধ্যে বলেছেন, পরিষ্কার করেই বলেছেন যে এবারের অমর একুশে আয়োজন নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার সহ সারা দেশে নিরাপত্তা ইস্যুতে কোনো ধরনের থ্রেট নেই। এই একই কথা কিন্তু র্যাবের মহাপরিচালক, সেই সাথে পুলিশের যিনি আছেন পুলিশ কমিশনার ডিএমপির 2জন ঊর্ধ্বতন কর্মকর্তাই কিন্তু পরিষ্কার করে এইটুকুই বলেছেন যে তারা এবার অমর একুশে উদযাপন বেদিতে ফুল দেওয়া শুধু কেন্দ্রীয় শহীদ মিনার নয়, সারা দেশের বেদিতেই কিন্তু ফুল দেওয়া হবে। সবগুলো বেদি কেন্দ্রিক তাদের নজরদারি বা নিরাপত্তা থাকবে। আর যেহেতু অনেক মানুষের চাপ হয় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে বেদিতে, অনেকেই ফুল দিতে আসেন এবং রাত থেকেই, তো সেক্ষেত্রে এখানে বাড়তি সতর্কতা বা নজরদারি সেই বিষয়টা কিন্তু এবার থাকবে। আর একটু বলতে চাই যে এখন তো একেবারে আপনি জানেন যে এবার অমর একুশের উদযাপনে চারুকলার শিক্ষক এবং শিক্ষার্থী সবাই মিলেই এবারের কাজটিও কিন্তু আলপনার কাজটি, সাজসজ্জার কাজটি তারা করছেন। তারা এবার বলছেন যে যেহেতু এবার একটু ভিন্ন প্রেক্ষাপটে, বিশেষ করে ভিন্ন প্রেক্ষাপটে যে নির্বাচিত সরকার এসেছে, এবার তাদের ভিতর এক ধরনের আনন্দ ও উচ্ছ্বাস কাজ করছে এবং সেই উচ্ছ্বাস নিয়ে তারা এবার রঙের কাজটি করছেন, আলপনার কাজটি করছেন। শিক্ষকরা কিন্তু তাই বলেছেন। এবং সেই সাথে এখন যে কাজটি দেখছেন, সড়কের আলপনা করা হচ্ছে এবং দেয়ালের আলপনা প্রায় শেষের দিকে। এবং এই কাজটুকু যেহেতু রমজান মাস, ইফতারের একটা বিরতি থাকবে এবং সে কারণে কিছুটা দেরিতে পুরো কাজ শেষ হবে। তবে সে প্রস্তুতি কিন্তু তারা নিয়েছেন, তারা সে কাজটুকু কিন্তু
করছেন বলছে, শেষের দিকেই খুব তাড়াতাড়ি তারা শেষ করতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আর আরেকটি বিষয় একটু বলি যে যারা ফুল দিতে আসবেন বেদিতে রাত 12টার পরে, প্রথমে তো রাষ্ট্রপ্রধানদের ফুল বা রাষ্ট্রের যত গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন তারা ফুল দিবেন, তারপরে কিন্তু এই বেদি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। অবশ্যই তারা যেন জগন্নাথ হল ধরে আসেন, পায়ে হেঁটে যেন আসেন, গাড়ি না আনার চেষ্টা করবেন। যদিও পার্কিংয়ের ব্যবস্থা আছে, তবে এই ঝামেলা এড়ানোর জন্য খালি পায়ে এবং জগন্নাথ হলের যে ক্রসিং, সেই ক্রসিংটি ধরে এই অমর একুশের যে বেদি, সেই বেদির দিকে আসার আহ্বান জানিয়েছে নিরাপত্তা বাহিনী। রাব্বি, ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের ব্রিফিংয়ে তিনি জানান, শ্রদ্ধা নিবেদন নির্বিঘ্ন রাখতে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মোতায়েন থাকবেন 15,000 পুলিশ সদস্য। শহীদ মিনারের শ্রদ্ধা নিবেদনের জন্য সবাইকে পলাশীর মোড় ও জগন্নাথ হল ক্রসিং রুট ব্যবহারের অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে আজ সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সর্বসাধারণের প্রবেশের উপর বিধি নিষেধ থাকবে। নিরাপত্তা ব্যবস্থা মহান শহীদ দিবসে শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ব্যাপক লোক সমাগম হবে। এই উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য পলাশী মোড়, জগন্নাথ হল ক্রসিং, শহীদ মিনার এই রুট অনুসরণ করার জন্য সর্বসাধারণকে অনুরোধ করা হলো। র্যাব মহাপরিচালক একেএম শহীদুর রহমানও জানালেন, 21শে ফেব্রুয়ারি নিয়ে কোনো হুমকি নেই। কেন্দ্রীয় শহীদ মিনার ও সারা দেশে র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে কথা জানান। শহীদ মিনার এলাকার সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে র্যাব। পুরো এলাকা 64টি সিসি ক্যামেরার আওতায় থাকবে। সারা দেশের সব জায়গায় শহীদ বেদিতে নির্বিঘ্নে শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এ সময় তিনি আরও বলেন, দাবি আদায়ের নামে মানুষকে জিম্মি করে কোনো কার্যক্রম করতে দেয়া হবে না। এই অনুষ্ঠানটি সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য, নিরাপদ রাখার জন্য সব ধরনের ব্যবস্থাই রেখেছি। আমরা 64টি ক্যামেরার মাধ্যমে এটা আপনার সিসিটিভির আওতায় নিয়ে এসেছি। আমরা আশা করি যে পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করেছি, আমরা নিরাপত্তার সাথে নিরাপদে এই অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারব। পবিত্র মাহে রমজানের প্রথম জুমার নামাজ আদায় করেছেন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। রাজধানী ঢাকা সহ সারা দেশে জুমার নামাজের সময় মসজিদগুলোতে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। পবিত্র মাহে রমজানের প্রথম জুমার নামাজ আদায় করতে রাজধানীর বায়তুল মোকাররমে মুসল্লিদের উপচে পড়া ভিড় দেখা গেছে। শুক্রবার জুমার নামাজের আগে থেকেই মসজিদের এই ভিড় লক্ষ্য করা গেছে। রহমতের দশকে পড়া এই জুমা মুসলমানদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। একদিকে জুমা সপ্তাহের শ্রেষ্ঠ দিন, অন্যদিকে রমজান বরকত, রহমত ও নাজাতের মাস। তাই এই দিনের গুরুত্ব ও ফজিলত বহু গুণ বৃদ্ধি পায়। জুমার নামাজ শেষে দেশ ও মানুষের মঙ্গল কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। ধর্মীয় প্রতিষ্ঠানে কেউ উচ্ছৃঙ্খলতা সৃষ্টির চেষ্টা করলে সাথে সাথে তাদের আইনের আওতায় আনা হবে, বলেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর সকালে প্রথমবারের মতো নিজ এলাকা কুমিল্লার মুরাদনগরে যান তিনি। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সকল ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তার দায়িত্ব সরকারের, যা পালনের শতভাগ চেষ্টা করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আরও বলেন, রমজানে দ্রব্যমূল্য যেন মানুষের নাগালের মধ্যে থাকে, সেই বিষয়েও সরকার বদ্ধপরিকর। তাদের নিরাপত্তা বিধান করা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। আমাদের দায়িত্ব পালন করার জন্য আমরা 100% চেষ্টা করব। যারা উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করবে তাদেরকে অবশ্যই সাথে সাথে আইনের আওতায় নেওয়া হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কাজ অর্ধসমাপ্ত রেখে পালিয়েছেন ঠিকাদার, ফলে 1.5 বছর ধরে বন্ধ রাঙামাটির জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের নির্মাণ কাজ। এখনও এটি পরিত্যক্ত। অন্য পাশে টিন শেড স্থাপনায় জোড়াতালি দিয়ে চলছে চিকিৎসা সেবা কার্যক্রম। স্থানীয় কয়েক হাজার মানুষের ভোগান্তি চরমে। দুর্গম পাহাড়ি উপজেলা জুরাইছড়ি কয়েক হাজার মানুষের একমাত্র ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কিন্তু সেটি এখন নানা সংকটে জর্জরিত। হাসপাতালে নেই পর্যাপ্ত শয্যা, অনেক রোগীকেই সেবা না দিয়ে ফিরিয়ে দেয়া হয়। বেশি ভোগান্তিতে পড়েছেন নারী ও শিশু রোগীরা।
অনেক সময় একজন ডক্টর থাকেন, উনি চিকিৎসা করান, উনি সবকিছু দেখাশোনা করেন, যার কারণে ওনার কাছে একজনের পক্ষে এতগুলো রোগী দেখা পসিবলটা হয় না। অ্যাভেলেবল বেড না থাকায় পেশেন্টটার ধরুন ভর্তি অনেক সময় হয়ে যায়, কষ্ট হয়ে যায়, ভর্তি দিতে পারি না। প্রায় বর্ডার এরিয়া থেকে এখানে চিকিৎসা নিতে আসে, কিন্তু আমরা পর্যাপ্তভাবে এখানে চিকিৎসা পাচ্ছি না। নার্সদের জন্য নেই কোনো স্টাফ কোয়ার্টার। কেউ ঝুঁকিপূর্ণ ভবনে অবস্থান করছেন, আবার কেউ দূর দূরান্ত থেকে আসা যাওয়া করেন। ফলে ব্যাহত হচ্ছে জরুরি চিকিৎসা সেবা। কিন্তু আমাদের বাসস্থানের সমস্যা হচ্ছে। আমাদের বাসস্থানের ব্যবস্থা থাকলে এগুলো আমাদের জন্য মানে ফ্যাক্টরি বা সবকিছুতে আমাদের জন্য একটু সুবিধা হতো কাজ করার ক্ষেত্রেও। সাপ থেকে শুরু করে বিভিন্ন দেখা যায় এখানে আসলে এখানে একটা বাসস্থান থেকে শুরু করে এখানে স্টাফদের থাকার এই সমস্যাগুলো রয়েছে। এই সমস্যাগুলোর কারণে আসলে এখানে আমাদেরকে প্রতিনিয়ত সমস্যার মুখে হতে হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন নির্মাণ কাজ শুরু হয়েছিল কয়েক বছর আগে। তবে ২৪-এর ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর কাজ অর্ধসমাপ্ত রেখে পালিয়ে যান ঠিকাদার। ভবনটি পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। এটা নিয়ে কাজ চলমান। আমরা যেসব কাজ রিমেইনিং বাকি রয়ে গেছে রিমেইনিং কাজগুলোর তথ্য আমরা পাঠাচ্ছি। এখন ওই ইয়াটা সম্পন্ন হওয়ার পরে আমরা দ্রুত টেন্ডারে গিয়ে কাজটা শুরু করবে। জোবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ। নেত্রকোনায় হাওরের ফসল ঘরে নেয়ার জন্য ৭.৫ কিলোমিটার সড়ক সংস্কার প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে ৬ মাস আগে। তবে এখনও অর্ধেকেরও বেশি কাজ বাকি। সংস্কার ও প্রশস্তকরণের তহবিল ধরা হয়েছে প্রায় ২৮ কোটি টাকা। স্থানীয়দের অভিযোগ, কাজের মান নিশ্চিত হচ্ছে না ঠিকমতো, ব্যবহৃত হচ্ছে নিম্নমানের সামগ্রী। সব অভিযোগ অস্বীকার করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। দুপাশে ফসলি জমি, সবুজের সমারোহ, মাঝখানে দীর্ঘ এক পথ। নেত্রকোনার বেশ কয়েকটি হাওরের ফসল ঘরে তুলতে পথটি ব্যবহার করেন চাষিরা। একসময় মেঠোপথ দিয়েই কৃষকরা ফসল ঘরে নিত। ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি মোহনগঞ্জ উপজেলার তেঁতুলিয়া থেকে গাগলাজুর বাজার পর্যন্ত ৭.৫ কিলোমিটার সড়কটি সংস্কার ও প্রশস্তকরণের দরপত্র আহ্বান করা হয়। ২৭ কোটি ৭৪ লাখ টাকার কাজটি পায় কুমিল্লার ঠিকাদারি প্রতিষ্ঠান MS হাসান বিল্ডার্স। এই কাজটা ৩ বছর ধরে চলতেছে, আমরা খুব গাড়ি ঘোড়া চালাতে খুব কষ্ট হয়। ৩ বছরে একটা রাস্তা করতে পারে না, এটা কি হলো? হাওর অঞ্চলের রাস্তা মানুষ ধান বন নিয়ে আসতে পারে না, ধান বন নিয়ে বোঝা হইতে হইতে অ্যাক্সিডেন্ট করে মানুষ, বিভিন্ন ধরনের কষ্ট। চুক্তি অনুযায়ী ২০২৫ সালের ২৪ সেপ্টেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা, কিন্তু প্রকল্পের অর্ধেক কাজও হয়নি এখনো। একে তো কাজে ধীর গতি, অন্যদিকে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুললেন স্থানীয়রা। কাজের মান নিয়েও ক্ষুব্ধ তারা। আমাদেরকে যেই বলা হয়েছে সাবমার্সিবল কাজ হবে, এখানে যেটা করতেছে এগুলো বলতেছে খালি কাজ, মূলত কাজ না, পুরাই চুরি বাটপারি করতেছে। ঠিক আছে, এখন যে কাজ চলতেছে এটা নিম্নমানের কাজ, বুঝছেন? কিছুদিন আগে ইট আনছিল, ইটগুলো একবারে নরমাল ছিল। ৬ মাস পানি থাকে, 6 মাস এই পানির নিচে থাকে উপরে। যখন এই সময় এখন ৬ মাসটা আমরা মোটরসাইকেল বা বিভিন্ন যানবাহন চলাচল করা যায়, আবার 6 মাস শুধু নৌকা দিয়ে চলাচল করতে হয়। অভিযোগ অস্বীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধির দাবি, কোনো অনিয়ম হচ্ছে না। চলতি বছরের জুনের মধ্যেই রাস্তার কাজ শেষ হবে বলে জানালেন LGED নির্বাহী প্রকৌশলী। এত সুন্দর রেশিও কেউ দেয় না। আমরা বলে দেওয়া আছে যে কোনো সময় হাওর এলাকা এখানে পানির চাপ হয়, যাতে কোনো খারাপ কিছু না হয়। ইটটা আছে নিচে, পানিটা আছে নিচে, উপরে থাকলে আরো ভালো আর কি, বুঝলেন? আরো যত কিরকম হবে তত ভালো হবে। জুনের ভিতরে আমরা আশা করতেছি শেষ হবে। ঠিকাদারের মেশিন টেশিন সব আছে ওখানে, যেগুলো এবং সে সাইডে আছে কাজ চলমান। হয়তো এই নির্বাচনের জন্য আপনার কয়েকদিন বন্ধ ছিল, এখন আবার ২-১-এর মধ্যে আশা করতেছি পুরাদমে কাজ চলবে। মান ঠিক রেখে দ্রুত সড়কটি সংস্কার এবং প্রশস্তকরণের দাবি স্থানীয়দের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। চট্টগ্রামে দ্রুতই শুরু করা হবে বাণিজ্যিক রাজধানীর কার্যক্রম, এমন আশাবাদ ব্যক্ত করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবার নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রামে যান তিনি। বিমানবন্দরে নামার পর তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় নেতাকর্মীরা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চট্টগ্রামে বিনিয়োগ বাড়াতে হবে, সেই সাথে কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করতে হবে। শেয়ার বাজারে মানুষের আস্থা ফেরানোর উপর গুরুত্ব দেওয়ার কথাও জানান অর্থমন্ত্রী। তিনি আরও বলেন, সরকার গতানুগতিক বাজেট করতে চায় না, বাজেটের সুফল পৌঁছাতে হবে প্রতিটি মানুষের কাছে।
অনেকগুলি আমাদেরকে আইন কানুন পরিবর্তন করে শেয়ার বাজারের পরিবেশ সৃষ্টি করতে হবে, যাতে ভালো শেয়ার বাজারে আসে, ভালো কোম্পানিগুলো আসে এবং জনগণ সেখানে বিনিয়োগ করার একটা সুযোগ পাবে। সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশি ফান্ড বিদেশি ফান্ড সবাইকে আকৃষ্ট করতে হবে এবং শেয়ার বাজারের উপর সবচেয়ে বড় কথা আস্থা সৃষ্টি করতে হবে। ভূমি মন্ত্রণালয়ের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কাজ হবে জনগণের ভাগ্য উন্নয়নে। একথা বলেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সকালে রাজশাহী সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। পত্রপত্রিকায় ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতির রিপোর্ট দেখেছেন উল্লেখ করে বলেন, অতীতের সেই দুরবস্থায় ফেরার প্রশ্নই আসে না। এখন থেকে মন্ত্রণালয় পরিচালিত হবে সততা ও নিষ্ঠার সাথে। সভায় রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার, ডিআইজি সহ অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সততা এবং কঠোর পরিশ্রম জনগণের ভাগ্যের পরিবর্তন এবং সকল দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে আমরা জনগণের ভাগ্যের পরিবর্তন করাতে আমরা সবাই কাজ করছি। নকলের মতো মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং মুক্ত দেশ গড়ে তোলার আশাবাদ জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। দুপুরে চাঁদপুরের কচুয়ায় সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, যেভাবে কচুয়া থেকে পরীক্ষা নকলমুক্ত করার যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই দুর্নীতিমুক্ত দেশ গড়ার যাত্রাও কচুয়া থেকে শুরু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এসব কাজ বাস্তবায়ন করা হবে। স্থানীয় প্রশাসনের সাথে মত বিনিময় সভাতে অংশ নেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। মাদক মুক্ত করা হবে, সন্ত্রাস মুক্ত করা হবে, ইফতিজি মুক্ত করা হবে। নকল যেভাবে যাত্রা শুরু হয়েছিল কচুয়া থেকে, মাদক মুক্ত যাত্রাও আমরা কচুয়া থেকে শুরু করব, আর দুর্নীতি মুক্ত যাত্রাও আমরা কচুয়া থেকে শুরু করব। নিত্যপণ্যের যে পরিমাণ সরবরাহ আছে তা বাজার স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত, বলেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। মন্ত্রিত্ব পাওয়ার পর প্রথম নিজ এলাকায় পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেন নেতাকর্মীরা। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, গত 5 মাস দেশে রপ্তানি প্রবৃদ্ধি ঋণাত্মক ছিল, সেখান থেকে উত্তরণী আগামী চ্যালেঞ্জ। আব্দুল মুক্তাদির জানান, রপ্তানি বাণিজ্য এখনও একটি পণ্যের উপর নির্ভরশীল। অর্থনৈতিক উন্নয়নে রপ্তানি খাতে নতুন পণ্য সংযোজনের কোনো বিকল্প নেই বলে মনে করেন বাণিজ্য মন্ত্রী। আমাদের হাতে যে পরিমাণ সরবরাহ আছে, সেই সরবরাহ বাজারে মূল্য স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত। সুতরাং এটির জন্য কোনো শঙ্কার কারণ নাই। গত 4-5 মাসে আমাদের একটা ইনক্রিমেন্টাল নেগেটিভ গ্রোথ হচ্ছে রপ্তানি প্রবৃত্তি ঋণাত্মক। আর আমাদের রপ্তানির একটা মাত্র পণ্য 85% আমাদের পুরো রপ্তানি বাস্কেটে। এটি তো আমাদের জন্য চ্যালেঞ্জিং। রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে কাজ করছে সরকার। দ্রুতই জেলা পর্যায়ে শুরু হবে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম, জানিয়েছেন খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। দুপুরে টাঙ্গাইলে জেলা প্রশাসনের সাথে এক মত বিনিময় সভায় অংশ নেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সাধারণ মানুষ যেন স্বস্তিতে থাকে সে বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের উপর চাপ কমাতে রমজান মাসব্যাপী চলমান থাকবে সুলভ মূল্যে দুধ, ডিম, মাংস বিক্রি কার্যক্রম। সভায় প্রশাসনিক কর্মকর্তা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বাজার যাতে নিয়ন্ত্রণে থাকে সেই ব্যাপারে মনিটরিং করা হচ্ছে। আশা করি এটি আমরা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে সক্ষম হব। অর্পিত দায়িত্ব সততা এবং নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে সর্বোচ্চ করার চেষ্টা করব। গাইবান্ধার সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। ভোর রাতে উপজেলার ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ছিনতাইকারী সন্দেহে অজ্ঞাত পরিচয়ে 2 ব্যক্তিকে গণপিটুনি দেয় এলাকাবাসী। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায় পুলিশ। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলমান, জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। দুইজন অজ্ঞাতনামা ছিনতাইকালে এলাকাবাসী তাদেরকে ধাওয়া দিয়ে কদ্দ মুজাহিদপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশে তাদেরকে ধরে হাতে নাতে ওখানে ধরে গণপিটুনি দেয়। এর ফলে ওখানে ঘটনাস্থলেই 2জন ছিনতাইকারী মারা যায়।
যশোরের শার্শায় এক পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে উপজেলার বাড়িপোতা গ্রামে ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় তারাবি নামাজ শেষে বাসায় ফিরছিলেন আল আমিন। বাড়িপোতা গ্রামে পৌঁছালে তার উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এলোপাতাড়ি কুপিয়ে তারা পালিয়ে যায়। এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে নিলে আল আমিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। কারা কী কারণে আল আমিনকে হত্যা করেছে সে সম্পর্কে এখনও নিশ্চিত নয় আইনশৃঙ্খলা বাহিনী। রমজানের রাজধানীর কাঁচা বাজারের কয়েকটি পণ্য চড়া দামে বিক্রি হচ্ছে। বাড়তি চাহিদা থাকায় বেগুন, শসা ও লেবুর দাম বেড়েছে কয়েক গুণ। 200 টাকার আশেপাশে করলার কেজি। দোকানিদের অভিযোগ, পাইকারদের নিয়ন্ত্রণ করছে সিন্ডিকেট, যার প্রভাব পড়ছে খুচরা পর্যায়ে। তবে মাছের দামে হেরফের হয়নি। মাত্র দুদিনের ব্যবধানে কেজিতে 40 টাকা দাম বেড়েছে কাঁচামরিচের। বিক্রি হচ্ছে 180 টাকায়। 80 থেকে 90 টাকা কেজির বেগুন মিলছে মানভেদে 120 থেকে 140 টাকায়। ছোট লেবুর জন্য গুনতে হবে 60 টাকা হালি, আর বড় লেবুর দাম হাঁকা হচ্ছে 100 থেকে 120 টাকা। 120 টাকা কেজির নিচে মিলছে না শসা। সবজির মধ্যে সবচেয়ে চড়া দামে কিনতে হচ্ছে করলা। শসা, লেবু, কাঁচামরিচ এগুলো একটু দাম বেশি। কেন দাম বেশি? মনে হয় যে আমার লাগবে সারাদিনে 1 কেজি, অনেক আছে 2-3 কেজি নিয়ে কিনে রাখতেছে। এই বাজারটা ক্রাইসিস ফেলাই দিচ্ছে। বিশেষ করে লেবু আর বেগুন এগুলির অনেক দাম। এই বাজার ব্যবস্থাপনাটা আমি মনে করি নতুন সরকার উদ্যোগ গ্রহণ করবে। মানুষ স্বস্তি পাবে। যিনি উৎপাদন করে ওনার পয়সা উনি পাবে, যিনি ব্যবসা করে তার পয়সা উনি পাবে। সাধারণ জনগণ যাতে কমফোর্ট একটা জোনে থাকে, এই বিষয়ে কাজ করতে হবে। কাজ না করে শুধুমাত্র সময়ের দিকে যদি ছেড়ে দেয় তাহলে আলটিমেটলি মানুষ সুবিধাটা পাবে না। কিছুটা স্বস্তি আছে মাছের বাজারে, দামে তেমন একটা হেরফের নেই। বিক্রেতাদের অভিমত, চিংড়ি ছাড়া রোজায় মাছের চাহিদা হ্রাস পায়। 600 থেকে 800 টাকা কেজিতে মিলছে নদীর আইর বোয়াল। প্রতি কেজি চিংড়ির জন্য দিতে হবে 800 থেকে 1200 টাকা। 50 টাকা কমে আকারভেদে চাষের রুই কাতলা মিলছে 350 থেকে 400 টাকায়। দেশি মাছ যেগুলো সেগুলো মোটামুটি পুরো ক্ষমতার মধ্যে, খুব বেশি মনে হয় নাই আমার কাছে। মোটামুটি বোঝা যায় আর কি আগের মতোই আছে। আর প্রথম 1 সপ্তাহ এরকম একটু খুব গরম যায়। পয়লা রোজা তো সবাই একটু খাইতে চায় ভালো ভালো। রোজার মধ্যে মনে করেন মাছ একটু কম খায় মানুষ, একটু মাংসটা একটু বেশি খায়, মাছটা একটু কম খায়। গত সপ্তাহে মোলা মাছ মনে করেন বেচে 400, আগের সপ্তাহে বেশি 300, মনে করেন 350 এবার বিক্রি করি। আর মাছ বেশি 700, আর বেশি 600, 650। এবার মনে করেন শিং মাছ বেশি 400, আর বেশি 350। হঠাৎ করেই বেড়েছে পেঁয়াজ ও রসুনের দাম। দুদিন আগে চায়না রসুন পাওয়া যেত 180 টাকা কেজিতে, আজকের বাজারে তা মিলছে 210 টাকায়। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। প্রথম রোজার আগে পোলট্রি বাজারে ক্রেতার যে চাপ ছিল এখন তা কিছুটা কমেছে, তবে দামে খুব একটা প্রভাব নেই। কেজিতে গড়ে 30 টাকা বাড়তি গুনতে হচ্ছে ব্রয়লার ও সোনালী জাতের জন্য। হাত দেওয়ার জন্যই দেশি মুরগিতে ব্যবসায়ীরা বলছেন খামার পর্যায়েই দাম চড়া। বাড়তি চাহিদার সুযোগ নিচ্ছে অনেক অসাধু বিক্রেতা। তবে দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে জানাচ্ছেন সহকর্মীরা। প্রথম রোজার ঠিক আগের দিন, অর্থাৎ যেদিন সেহেরি হলো তার ঠিক আগ মুহূর্তে মুরগির দোকানে যে পরিমাণ প্যানিক বাইং বা মানুষ উৎসুক হয়ে মুরগি কিনতে শুরু করেছিল, সে কারণে কিন্তু আমরা এমন খবরও পেয়েছিলাম যে বাজার এক ধরনের সংকট তৈরি হয়েছিল। আর দাম যে এইসব ক্ষেত্রে বাংলাদেশে বাড়ে সেটি তো স্বাভাবিক, তাই হয়েছিল। এই মুহূর্তে ব্রয়লার মুরগির কেজি থাকা হচ্ছে 190 টাকা। তারা অনেক ক্ষেত্রে চাইছেন 200 টাকা, কিন্তু দাম তার তুলনায় কিছুটা কমেই দিচ্ছেন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সোনালী জাতের যে মুরগি, যেটিকে তারা অরিজিনাল বলেন, সেটির দাম প্রায় 350 থেকে 360 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তার থেকে 30 টাকা বা 40 টাকা কেজিতে কম বিক্রি হচ্ছে যেটি হাইব্রিড, সেটিকে কাপ্তান যেখানে মালটাল আছে এদিকে দাম বাড়তি পড়ছে। আমরা তো আনা বেশি, এরকম দাম বেশি ছিল। 250 মাল চাইছিলাম, আপনার মনে করেন 150 মাল দেওয়া গেছে এরকম আর কি। যখন এই ধরনের প্রবণতা তৈরি হয় কিন্তু স্বভাবতই ক্রেতার পকেটে চাপ পড়ে এবং সেটি কিন্তু তাদের সংসারের হিসাবেও কিছুটা প্রভাব ফেলে। আমরা তো সীমিত আয়ের মানুষ, বুঝছেন না, কিন্তু এত দাম বেশি হয়ে গেলে তো সম্ভব হয় না, কিন্তু তারপরে কষ্ট করে খাইতে হইব। কুমিল্লার বাজারের খবর জানতে চলে যাচ্ছে আমাদের সহকর্মী খোকন চৌধুরীর কাছে। ধন্যবাদ। রমজান শুরু হয়েছে, রমজানের উপলক্ষে কিন্তু যারা নিত্যপণ্যের বাজার রয়েছে ঊর্ধ্বগতি বরাবরের মধ্যে এবারও আমরা দেখতে পাচ্ছি। গত এক সপ্তাহের ব্যবধানে কেজিতে 30 থেকে 40 টাকা বেড়ে 200 টাকা, 210 টাকা কিংবা কোথাও 190 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে বলতেছে মুরগি শর্ট,
সবার পর থেকে মুরগির দাম বাড়ছে আর কি। খানা খাদ্যের দাম বাড়াই দিছে, সব কিছুর দাম বাড়াই দিছে, ওই কারণে মুরগির দামও বাড়াই দিছে। ক্রেতা রয়েছেন তাদের সঙ্গে তারা বলছেন যে এই রমজানকে ঘিরে যে নিত্যপণ্যের দামের যে ঊর্ধ্বগতি এবং তাদের যে দৈনন্দিন আয় সেটির সঙ্গে কিন্তু তারা কোনোভাবে ব্যয়ের সঙ্গে কুলিয়ে উঠতে পারছেন না। আগের থেকে মানে 20-30টা বেশি কিনতে হিমশিম খেতেছি। এলোমেলো হয়ে গেছে, কোথাও সব জায়গায় লিমিটেশন নাই, বাজার নিয়ন্ত্রণে নাই। চলে যাচ্ছি দিনাজপুরে, সেখানে অপেক্ষা করছেন সহকর্মী মাহফুজুল হক। ধন্যবাদ। আমরা দাঁড়িয়ে আছি দিনাজপুরের সবচেয়ে বড় বাজার বাহাদুর বাজারের মুরগি হাটিতে। 3 দিন আগে এই বাজারেই ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে 160 থেকে 65 টাকা কেজি। গতকাল তা 190 থেকে 95 টাকা, কিছু কিছু ক্ষেত্রে 200 টাকা কেজি হিসাবেও বিক্রি হয়েছে। বিভিন্ন রকম কোম্পানি আছে, এরা ব্রয়লারটাকে নিয়ন্ত্রণ করে। সব ব্রয়লারের বাচ্চা ওরা খামারিদেরকে দেয়, খামারিরা বড় করে বিক্রি করে কোম্পানির আন্ডারে। খুচরা বিক্রেতারা তারা আশা করছে ক্রেতার চাপ কমে গেলে স্বাভাবিকভাবেই মুরগির দাম কিছুটা কমবে। চিন্তা করে দাম বাড়ে যাবে, ওই জন্য বেশি করে কিনে, বেশি কেনার কারণেই জিনিসটার দাম বাড়ে। রমজানের আসার আগে যেটা দাম কম ছিল, ভাবছিলাম যে আরো কিছু হয়তো বা কমার কথা, সে জায়গায় মনে হচ্ছে যে আরো কিছু বাড়ছে। দিনাজপুরের মুরগি হাটি থেকে সর্বশেষ খবর। ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দের অবিচ্ছেদ্য অংশ নতুন পোশাক। রমজানের শুরুর দিন থেকে অনেকেই শুরু করেন কেনাকাটা। বিশেষ করে নারীদের পোশাকের দোকানগুলোতে তুলনামূলক একটু বেশি ভিড় লক্ষ্য করা যায়। বরাবরের মতো এবারের ঈদেও পাকিস্তানি ড্রেস ক্রেতাদের পছন্দের শীর্ষে। ঈদে চাই নতুন পোশাক, নতুন সাজ, আর তাই রমজানের প্রথম দিন থেকেই ঈদের কেনাকাটায় ব্যস্ত অনেকে। বিপণী বিতান ঘুরে বাছাই করছেন সাজ পোশাক। বিদেশি পোশাকের দোকানগুলোই নারীদের উপস্থিতি চোখে পড়ার মতো। ক্রেতারা বলছেন এবারের ঈদ গ্রীষ্মকালে হয় সুতি কাপড় এবং হালকা কাজের পোশাক পছন্দের শীর্ষে। বাংলাদেশি বা ইন্ডিয়ান ওগুলো আসলে গদ বাঁধা হয়ে যায় একটার পরপর পাশাপাশি, মানে যখন গত ঈদে যেটা এসেছে এইবারও ওইটারই ধাঁচেরই একটু চেঞ্জ আসে। আর পাকিস্তানিটা হলো মানে প্রতিবারই আপনার একটু এটা চেঞ্জ হয়ে যায় ফ্যাশনটা। কালামকারের একটা ড্রেস নিয়েছি, সাহিল, এটা নিয়েছি। আমার মনে হচ্ছে যে সামারের জন্য এটা বেটার হবে। শীত চলে যাচ্ছে, গরম আসতেছে, হালকা ড্রেসের সঙ্গে সবাই লাইট জুয়েলারি ইউজ করতে চায়। ডিজাইনের দিক থেকে এবারের ঈদে ট্রেন্ডিংয়ে রয়েছে প্যাস্টেল শেড, ফুলেল প্রিন্ট এবং হালকা এমব্রয়ডারির কাজ। দোকানিরা জানান 3 পিসের পাশাপাশি চাহিদা আছে হ্যান্ডলুম শাড়ি ও ফিউশন কুর্তি। এবার নতুন আসছে ফার্সি, গতবার আসছিল, এবারও ফার্সি ছিল অনেক ডিমান্ড। প্রাইস রিজনেবল প্রাইসের মধ্যেও আছে, তারপরে হাই প্রাইসের মধ্যেও আছে। পাকিস্তানি শিফন, অর্গানজা, কটন, বাট কটনটা বেশি চায় সবাই। ক্রেতাদের আগ্রহ হচ্ছে পাকিস্তানি প্রোডাক্টের। এখন প্রত্যেক দিনই মানে যা হচ্ছে সব পাকিস্তানি কাপড়। অনেকে আছে একটু গর্জিয়াস প্যাটার্ন পছন্দ করে, অনেকে আছে একটু সিম্পল ক্যাটাগরি। সো আমরা চেষ্টা করছি ক্লায়েন্ট বেজের সব কিছু পছন্দ মাথায় রেখে 2টা ক্যাটাগরিতেই রাখতে। এছাড়াও কিন্তু আমরা পাকিস্তানি আউটফিটসও রাখছি। গরমকে মাথায় রেখে কটন আর লিনেন কাপড়ের চাহিদা বেশি। দোকানিরা বলছেন রমজান শুরু হয় এখন পর্যন্ত কালেকশন আসেনি। ঈদ যত ঘনিয়ে আসবে বেচাকিনাও তত বাড়বে বলে আশা তাদের। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। রমজান মানে সংযম, আত্মশুদ্ধি আর ভাগাভাগির আনন্দ। শহরের ব্যস্ততার বাইরে গ্রাম বাংলায় ইফতার এখনও হয়ে ওঠে একসঙ্গে বসার অনন্য উপলক্ষ। যেখানে বিলাসী আয়োজন নেই, আছে সামান্য খাবারে অগাধ সম্প্রীতি, মানুষে মানুষের হৃদয়ের বন্ধন। মানিকগঞ্জের গ্রামাঞ্চলে তেমনি মসজিদ কেন্দ্রিক যৌথ ইফতার ধরা দেয় এক নীরব উৎসবে। দিনভর রোজা রাখার পর সূর্য ডোবার অপেক্ষা। গ্রামের ছোট্ট এই মসজিদ প্রাঙ্গণে জমেছে যৌথ ইফতারের আয়োজন। নেই দামি খাবারের বাহার, খেজুর, মুড়ি আর ছোলাতেই তৃপ্তি। এখানে খাবারের চেয়ে বড় হয়ে ওঠে একসঙ্গে থাকার আনন্দ। 30টা রোজাই এটা চলে, এটা আমাদের মানে করা আছে, লিস্ট করা আছে, এক একদিন এক একজনে মানে এটা করে থাকি। আমরা প্রতি বছরই এই রমজান মাস ব্যাপী আমরা একসাথে ইফতার করি, ইফতার তৈরি করি। ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, মূর্খ এবং সুন্দর এরকম কোনো ভেদাভেদ থাকে না। এখানে সবাই একসাথে ইফতারটা করলে একে অপরের সাথে হৃদ্যতা, ভ্রাতৃত্বতা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্যেই সমাজ মানে গড়ে উঠবে। এই আয়োজনের পেছনে নেই বড় কোনো তহবিল, আছে গ্রামের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। সবার সহযোগিতায় তৈরি হয় ইফতার। আমরা যুব সমাজ যারা আছি
যাদের বাড়িতে লোক সংখ্যক কম, আমরা যে বাড়িতে বাড়িতে যে ইফতার নিয়ে আসি এবং আমরা সবাই আনন্দের সাথে এই ইফতার উপভোগ করি। সবগুলো বানানো হয়, বানায় মুরব্বীদের বিতরণ করে দেওয়া হয়, তারপরে ছোট পোলাপান থাকে তাদের বিতরণ করে খাওয়াই, অনেক আনন্দ লাগে। মানিকগঞ্জের শ্রীবাড়ি গ্রামের মতো জেলার বেশিরভাগ গ্রামেই মসজিদ কেন্দ্রিক এমন ইফতারের আয়োজন থাকে রমজান জুড়ে। এমন ভাগাভাগির মধ্যেই রমজানের প্রকৃত শিক্ষা খুঁজে পায় গ্রাম বাংলা। রোজাটা যেমন আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখি, ইফতার করাটা একটা ইবাদত এবং সবাই মিলে করলে এটা আনন্দও হয় এবং ইবাদতও হয়। প্রতি বছরই এই ইফতারের একটা আয়োজন করি। এই ইফতারটা আমাদের মহল্লাবাসীর মধ্য থেকেই, গরিব তারপরে ধনী সবাই মিলে আমরা এটা করি। আজানের ধ্বনিতে একসঙ্গে ভাঙে সবার রোজা। সামান্য খাবারেই তৃপ্তি, কারণ এখানে আছে হৃদয়ের বন্ধন, আছে সম্প্রীতির স্বাদ। গ্রাম বাংলার এই যৌথ ইফতার শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, মানুষে মানুষে ভালোবাসা আর সহমর্মিতার এক উজ্জ্বল উদাহরণ, যেখানে সামান্যতেই তৈরি হয় বড় আনন্দ। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। রমজান মাসে কোরআন প্রশিক্ষণকে কেন্দ্র করে দুই ইসলামী সংগঠনের কারণে বিপাকে পড়েছে সিলেট এমসি কলেজ কর্তৃপক্ষ। তালামিজে ইসলামিয়ার দাবি, শিবিরের বাধার কারণে কোরআন প্রশিক্ষণ কার্যক্রম করতে পারেননি তারা। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন শিবির নেতাকর্মীরা। সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ জামে মসজিদে বেশ কয়েক বছর ধরেই রমজানে শিক্ষার্থীদের কুরআন প্রশিক্ষণের কাজ করে আসছে তালামিজে ইসলামিয়া। সংগঠনটির দাবি, প্রশাসনের মৌখিক অনুমতি নেওয়া হলেও এবছর ছাত্র শিবিরের বাধার কারণে কুরআন প্রশিক্ষণ কার্যক্রম করা সম্ভব হয়নি। আমরা আসলে ছাত্র শিবির ভাইদের বাধার কারণে আমরা করতে পারিনি। সশরীরে অনেককে আমি বলছি যে ভাই, যদি আপনারা এই সময় দিতে পারেন সমস্যা না, আমাদের সাথে সময় দেন, আমরাও আপনাদের সাথে সময় দিতে প্রস্তুত আছি, কিন্তু তারা মানে নাই। 16 তারিখে আপনার এই ছাত্র শিবিরের সভাপতি ইসমাইল খান এই হোস্টেলে যান, যদিও উনি হোস্টেলের এই ছাত্র না, আবাসিক ছাত্র না। উনি যাওয়ার পর এই যখন আমাদের এই ব্যানারটা দেখেই উনি আমাদের এইটা ছিঁড়ে অনেক অকট্য ভাষায় গালাগাল করেন, যা মুখে বলা সম্ভব না। মসজিদ কর্তৃপক্ষ বলছে, কুরআন প্রশিক্ষণে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে প্রথমে ব্যানার লাগায় তালামিজ। 2 দিন পর শিবিরের পক্ষ থেকেও সেখানে ব্যানার লাগানো হয়। কারা শোনাইছে একটা জানি না, কইতে পারি না, তবে লাগাইছিল তারা প্রথমে তালামিজে ইসলামিয়া। 2 দিন পরে দেখছি ফজরের নামাজ পড়ি আবার ছাত্র শিবির যারা আছে তারা ব্যানার অনেকটা টাঙ্গাইছে। এদিকে ছাত্র শিবিরকে জড়িয়ে এমন অভিযোগ অপপ্রচার বলে জানান সংগঠনটির কলেজ সভাপতি। অভিযোগ হচ্ছে টোটালি হচ্ছে একটা মিথ্যাচার। প্রশাসন থেকে তাদেরকে বলা হয়েছে, আমাদেরকে বলা হয়েছে এই বছর আমরা কোনো ছাত্র সংগঠনকে অনুমতি দেব না যে এখানে কোরআন প্রশিক্ষণের জন্য, বরং আমরা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষক নিয়োগ দিয়ে আমরা হচ্ছে এখানে কোরআন প্রশিক্ষণ কোর্স চালু করব। এটাই হচ্ছে প্রকৃত সত্য। কলেজ কর্তৃপক্ষের দাবি, একই স্থানে 2 সংগঠনের এমন আয়োজনের কারণে কাউকেই অনুমতি দেওয়া হয়নি। তবে কলেজ কর্তৃপক্ষের আয়োজনেই চলছে কুরআন প্রশিক্ষণ। 2 পক্ষই কি করছে চাইছে, এখানে আগে এবং পরের কি কোনো বিষয় না, এবং ওনারা আসলে কাউকে কি কোনো ধরনের অনুমতি কি দেয় নেই। যেহেতু আমাদের ইমাম সাহেব কি আছেন, এই জন্য এটা আমরা ইমাম সাহেবের মাধ্যমে এটা করতেছি। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। ভারতে প্রযুক্তি সম্মেলন এআই ইম্প্যাক্ট সামিটে চরম অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার অভিযোগকে ঘিরে চলছে তোলপাড়। ক্ষুব্ধ অংশগ্রহণকারীদের অভিযোগ, প্রযুক্তি সম্মেলন পরিণত হয়েছে মোদি প্রশাসনের ফটো সেশনের অনুষ্ঠানে। আয়োজকদের সমন্বয়হীনতা, প্রচণ্ড ভিড়, নিরাপত্তা কর্মীদের গাফিলতি সহ বিভিন্ন দামি ডিভাইস চুরিরও অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে বিরোধী দল কংগ্রেসেরও তোপের মুখে দিল্লি প্রশাসন। বিতর্ক যেন পিছুই ছাড়ছে না ভারতে আয়োজিত এআই ইম্প্যাক্ট সামিটকে ঘিরে। শুরুতে চীনা রোবটকে নিজেদের দাবি করে তীব্র সমালোচনার মুখে পড়ে উত্তরপ্রদেশের গ্যালগোটিয়াস ইউনিভার্সিটি। এরপর উঠে আসতে থাকে চরম অব্যবস্থাপনা ও অনিয়ন্ত্রিত জনসমাগম নিয়ে একের পর এক অভিযোগ। এমনকি ওঠে অংশগ্রহণকারীদের সাথে থাকা অত্যন্ত দামি ডিভাইস চুরির মতো গুরুতর অভিযোগ। প্রযুক্তি উদ্যোক্তা ধনঞ্জয় যাদব সামাজিক মাধ্যমে তুলে ধরেন পুরো ঘটনাটি, যেখানে স্পষ্টভাবেই মেলে আয়োজক ও নিরাপত্তা কর্মীদের সমন্বয়হীনতার প্রমাণ।
সম্মেলনে অংশ নিতে আসা একাধিক প্রতিনিধি জানান, ভিআইপি অতিথিদের আগমনের আগে নিরাপত্তা তল্লাশির জন্য হঠাৎই আসে প্রদর্শনী ভবন খালি করে দেওয়ার নির্দেশনা। ফলে নিজেদের মূল্যবান যন্ত্রপাতি সামলাতে বিপাকে পড়েন তারা। অস্পষ্ট নির্দেশনার ফলে আরও বাড়ে বিভ্রান্তি। আন্তর্জাতিক একটি সম্মেলনে এমন অব্যবস্থাপনায় বিরোধী দল কংগ্রেসের কড়া সমালোচনার মুখে পড়েছে মোদি প্রশাসন। প্রথম দিনের দৃশ্য ছিল অত্যন্ত বিব্রতকর। মনে হচ্ছিল পুরো আয়োজনটি হয়েছে প্রধানমন্ত্রীর ছবি তোলার জন্য। যারা নিজ খরচে স্টল দিয়েছিলেন তাদের সরিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন যন্ত্রপাতি চুরি হয়েছে। একটি টেক সামিটে ল্যাপটপ ও ক্যামেরা আনার অনুমতি ছিল না, এমনকি গাড়ির চাবিও না। ছিল না স্থিতিশীল ইন্টারনেট। উদ্যোক্তা ও প্রযুক্তি খাতের ব্যক্তিরাই অভিযোগগুলো করেছেন। শুরু থেকেই এটিকে গ্লোবাল সাউথে আয়োজিত সর্বপ্রথম বড় এআই সম্মেলন হিসেবে প্রচারণা চালিয়ে এসেছেন এর আয়োজকরা। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্র যখন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে, তখন মধ্যপ্রাচ্যে যৌথ মহড়া চালালো রাশিয়া। চলমান উত্তেজনার মধ্যে ওমান উপসাগর ও ভারত মহাসাগরে অনুষ্ঠিত হয়েছে মস্কো তেহরানের নৌমহড়া। এদিকে ইরানকে চুক্তির জন্য সময়সীমা বেঁধে দিলেন ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি, 10 থেকে 15 দিনের মধ্যে চুক্তিতে না পৌঁছালে পরিণতি হবে ভয়াবহ। জলপথে শত্রু মোকাবেলায় চলছে রণপ্রস্তুতি। যুদ্ধজাহাজ থেকে হামলা ঠেকাতে রুশ ও ইরানি নৌবাহিনীর এই অনুশীলন। ট্রাম্প প্রশাসন যখন পারমাণবিক চুক্তির জন্য তেহরানকে হুমকি ধামকি দিচ্ছে, সে সময় মিত্রের সাথে মহড়ায় অংশ নিল মস্কো। ওমান উপসাগর এবং ভারত মহাসাগরে সামরিক এই অনুশীলনে অংশ নিয়েছে দুদেশের সেনারা। এর আগে বৃহস্পতিবার ইরানের বন্দর আব্বাসে পৌঁছায় রুশ যুদ্ধজাহাজ স্ট্রয়কি। প্রতিরক্ষা কূটনীতির অংশ হিসেবে নিয়মিত মহড়া পরিচালনা করে ইরানি নৌবাহিনী। এর মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকার ব্রিক্স জোটের নৌমহড়া, ভারতের বিশাখাপত্তনমের মহড়া, রাশিয়ার সাথে যৌথ মহড়াও আমাদের নিয়মিত পরিকল্পনার অংশ। এদিকে ইরানকে সর্বোচ্চ 15 দিন সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এর মধ্যে চুক্তিতে না পৌঁছালে ভয়াবহ পরিণতি ভোগের হুঁশিয়ারি তার। ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যকে স্থিতিশীল রাখতে যে কোনো মূল্যে তেহরানকে পারমাণবিক অস্ত্রের মালিক হওয়া থেকে বিরত রাখবে ওয়াশিংটন। হয় তারা স্বেচ্ছায় চুক্তি করবে, নয়তো আমরা যে কোনোভাবে এটি আদায় করব। তাদেরকে 10 দিন, সর্বোচ্চ 15 দিন সময় দেওয়া হবে। এর মধ্যে চুক্তি না হলে পরিণতি হবে তাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক। এর আগে টানা 2 দিন হরমুজ প্রণালী বন্ধ রেখে মহড়া চালায় ইরান। অন্যদিকে যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতি ব্যাপক হারে বাড়িয়ে চলেছে ইরানের আশপাশে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। পুলিশের ঘরে চুরি, তাও একবার নয় 3 বার। বারবারই হাত ফসকে পালিয়ে যাচ্ছিল চোর। বাধ্য হয়ে অভিনব পন্থা বেছে নিল থাইল্যান্ডের পুলিশ। চান্দ্রবর্ষকে স্বাগত জানাতে ছিল মেলার আয়োজন। ঐতিহ্যবাহী সিংয়ের পোশাকে নাচতে নাচতেই শেষতক সিধেল চোরটিকে ধরল থাই পুলিশ। ব্যতিক্রমী এই চোর পাকড়াও এর ঘটনা বেশ আলোচনার জন্ম দিয়েছে। লাল সোনালী রঙের পোশাকে সিংহের সাজসজ্জা বেশ জনপ্রিয় থাইল্যান্ডে। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। পোশাকের আড়ালে থাকা মানুষগুলোর উদ্দেশ্য বিনোদন দেয়া নয়, বরং চোর পাকড়াও করা। কারণ চোরও সিসকে নয়, 3 দফায় শীত কেটেছে খোদ পুলিশের বাড়িতেই। প্রায় 20 লাখ বাথ মূল্যের মালামাল লুট করে সে, কিন্তু কোনোভাবেই ধরা যাচ্ছিল না। বাধ্য হয়েই ভিন্নধর্মী ফাঁদ পাতে থাই পুলিশ। নন্থাবুরি প্রদেশের একটি মন্দিরে চোরটির নিয়মিত যাতায়াতের খবর পায় পুলিশ। তাকে ধরতে চন্দ্র নববর্ষের মেলায় সিংহের পোশাকে লুকিয়ে থাকেন পুলিশ সদস্যরা। নাচতে নাচতেই পিছু নেয় চোরের। হঠাৎ ঝাঁপিয়ে পড়ে তাকে পাকড়াও করে, যা সামাজিক মাধ্যমে ভাইরাল। চলছে পুলিশ বাহিনীর ভূয়সী প্রশংসা। পুলিশ জানিয়েছে, চুরির অভিযোগ স্বীকার করেছে 33 বছরের ওই ব্যক্তি। নেশা আর জুয়ার অর্থ জোগাতেই চুরি করত নিয়মিত। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। নরওয়ে ঠকালেও ফিফা ঠিকই শান্তি পুরস্কার দিয়ে আমাকে সম্মানিত করেছে, যা আমি খুবই পছন্দ করেছি। রসিকতার ছলে ফিফা শান্তি পুরস্কার নিয়ে এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি বোর্ড অব পিসে যুক্ত হয়ে গাজায় ফুটবল মাঠ তৈরি এবং শান্তি ফেরানোর প্রচেষ্টায় যুক্ত হওয়ায় ফিফা সভাপতির উচ্ছ্বসিত প্রশংসাও করেন তিনি।
বিশ্বে শান্তি ফেরাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন উদ্যোগ বোর্ড অব পিস, যে সংগঠনের প্রধান লক্ষ্য ইসরায়েলে আগ্রাসনে বিধ্বস্ত ফিলিস্তিনের পুনর্গঠন। যে উদ্যোগে অংশীদার হয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বিধ্বস্ত গাজায় ফুটবল মাঠ ও একাডেমি তৈরিতে $75 মিলিয়ন সংগ্রহে ভূমিকা রেখেছে সংস্থাটি। পাশাপাশি বিশ্বের তারকা ফুটবলারদের নিয়ে যাওয়া হবে গাজায়। বোর্ড অব পিসের প্রথম সভায় তাই ফিফা সভাপতির উচ্ছ্বসিত প্রশংসা ট্রাম্পের কণ্ঠে। রসিকতার ছলে মনে করিয়েও দিলেন শান্তি স্থাপনে ফুটবলের ভূমিকার কথাও। I'm also pleased to announce that ফিফা গাজার প্রজেক্টগুলোর জন্য মোট $75 মিলিয়ন সংগ্রহ করতে সাহায্য করছে। আমার বন্ধু জিয়ান্নি, যিনি খুবই স্মার্ট, খুবই বুদ্ধিমান, তিনি সেখানে বড় বড় ফুটবল মাঠ তৈরি করবেন। সেখানে বিশ্বের সেরা ফুটবলাররা যাবে। সত্যি বলতে তারা আমার বা জিয়ান্নির চেয়েও বড় তারকা। আমি যা মানতে চাই না, কিন্তু এটাই সত্যি। আমার ছেলে তো তাদের দেখে পাগল হয়ে যায়। গাজার মানুষ এদের সবাইকে চেনে। এটা হবে অবিশ্বাস্য কিছু। গাজায় প্রায় 20 থেকে 25 হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়াম নির্মাণে $50 মিলিয়ন ও একটি একাডেমি তৈরিতে $15 মিলিয়ন খরচ করবে ফিফা। $7.5 মিলিয়ন খরচ করে তৈরি করা হবে আরও অন্তত অর্ধশতাধিক মিনি মাঠ। বোর্ড অব পিসের প্রথম সভায় উপস্থিত হয়ে এসব তথ্য দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো। আমাদের শুধু ঘরবাড়ি, স্কুল বা হাসপাতাল বানালেই চলবে না। আমাদের পুনর্গঠন করতে হবে মানুষের আবেগ, আশা আর বিশ্বাস। ফুটবল মানেই হলো এই আশা। ফিফা গাজায় 20-25 হাজার দর্শক ধারণ ক্ষমতার একটি স্টেডিয়াম এবং একটি ফুটবল একাডেমি বানাতে $50 মিলিয়ন দিচ্ছে। আমরা আরও 50টি ছোট ছোট ফিফা অ্যারিনা বানাবো, কারণ ফুটবলই পারে শান্তি আনতে। গেল বছর মার্কিন প্রেসিডেন্টকে বিশেষ শান্তি পুরস্কার দিয়েছে ফিফা। জানিয়েও রসিকতা করতে ভুলেননি ট্রাম্প। শান্তিতে নোবেল না দিয়ে নরওয়ে তাকে ঠকিয়েছে বলেও খোঁচা দেন তিনি। তবে সেই ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিয়েছে ফিফার শান্তি পুরস্কার। আর তাই ফিফা সভাপতিকে ধন্যবাদ জানাতে ভুলেননি মার্কিন প্রেসিডেন্ট। জিয়ান্নি এবং ফিফা আমাকে তাদের ইতিহাসের প্রথম শান্তি পুরস্কার দিয়েছে। আমি জানি কেন তারা এটা করেছে। তারা দেখেছে যে নরওয়ে আমাকে নোবেল প্রাইজ না দিয়ে কিভাবে ঠকিয়েছে। তাই তারা ভেবেছে, চলুন ট্রাম্পকে একটি শান্তি পুরস্কার দেই। ধন্যবাদ জিয়ান্নি, আমি সত্যি এটা পছন্দ করেছি। আপনি সত্যিই খুব বুদ্ধিমান মানুষ। চড়া মূল্য সত্ত্বেও আসন্ন বিশ্বকাপে টিকিট বিক্রিতে হয়েছে নতুন রেকর্ড। বোর্ড অব পিসের প্রথম সভায় সেটি মনে করিয়ে দিয়ে সফল এক আসরের প্রতিশ্রুতি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মুজরা বিন তারেক, যমুনা স্পোর্টস। এই ছিল দুপুরে বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।